ছাত্র ছাত্রী, যুবক যুবতী, কিশোর কিশোরীদের উপরে ওপার বাংলার স্বৈরাচারী সরকার যেভাবে কম বেশি 200 ছাত্রছাত্রী, কিশোর কিশোরীকে হত্যা করেছে, তার তীব্র নিন্দা জানিয়ে এবং এখানে আমরা যারা আছি, যারা মৃত্যুর পরপারের জীবনে বিশ্বাস করি, তারা 1 মিনিট সেই নিহত ছাত্রছাত্রী, যুবক যুবতীদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করে প্রার্থনা করব এবং যারা মৃত্যুর পরকালে বিশ্বাস করেন না, তারা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ নীরব থাকব। এরপর আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে যে কথাটা বলার জন্য আপনাদেরকে ডেকেছি, আপনারা এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেই কথাটা বলছি যে বাংলার ওবিসি সমাজের প্রতি রাজ্য সরকার সম্পূর্ণভাবে উদাসীন আছেন। বাংলার ওবিসি সমাজের প্রতি রাজ্য সরকার দ্বিচারিতা করছে। পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে বাংলার ওবিসি সমাজের কোনো রকমের উন্নয়ন হোক, এটা বাংলার বর্তমান তৃণমূল সরকার চাইছেন না। সেই কথাটা বলার প্রেক্ষাপটটা হচ্ছে এই যে বাংলায় ওবিসি সমাজের সংখ্যা, ওবিসি সমাজের মানুষের সংখ্যা প্রায় 40% হওয়া সত্ত্বেও শুধুমাত্র 17% মানুষকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু গত 22শে মে কলকাতা হাইকোর্ট এক রায়ে 5 লক্ষাধিক সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করেছে। সেই সাথে সাথে রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করব এবং সেখান থেকে আমরা জয়ী হয়ে এসে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে ওবিসি সমাজের মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হতে দেব না। 18ই জুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে। 19শে জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকারকে যে আপনাদের করা স্পেশাল লিভ পিটিশনে এতগুলো ত্রুটি আছে, এই ত্রুটিগুলো কারেকশান করে আপনারা আবার জমা দিন এবং প্রক্রিয়াটা শুরু হবে। এইরকম একটা গুরুত্বপূর্ণ কেসে খুব বেশি হলে 48 ঘন্টা সময় লাগার কথা, সেই কারেকশানটা করে নতুন করে সাবমিট করে, যাতে করে 2 থেকে 3 দিনের মধ্যে শুনানি করে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে যে বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী, উচ্চশিক্ষায় যারা গবেষণা করতে চান, তাদের যারা বিভিন্ন পরীক্ষায় ইন্টারভিউ দিতে চান, যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে চান, তাদের যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা থেকে তারা মুক্তি পাবেন। এই কাজটা করার কথা ছিল রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের ওবিসি সমাজ আশ্বস্ত হয়েছিলেন, তারা ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী সত্যি সত্যি সেই কাজটা করবেন। কিন্তু কিছু মানুষ আশঙ্কা করেছিলেন, সন্দেহ করেছিলেন যে মুখ্যমন্ত্রী এই কাজটা করবেন না। তিনি মুখে বলছেন বটে, তিনি ওবিসি সমাজের
ভালোর জন্য সুপ্রিম কোর্টে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবেন না। আজকে 1 মাসেরও বেশি পার হওয়ার পরে আমরাও যারা সন্দেহ করেছিলেন তাদের সেই সন্দেহটাকে সত্য বলে মনে করছি যে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ওবিসি সমাজের মানুষ হাইকোর্টের রায়ের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত থেকে তারা না বাঁচুক সেই জন্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিপিটিশনের যে কারেকশন করার কথা সেটা করেননি। আমরা এখান থেকে এই কথাটা আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও বলতে চাই, রাজ্যের মানুষকেও বলতে চাই, ওবিসি সমাজকেও বলতে চাই যে রাজ্যের ওবিসি মানুষের সাথে রাজ্য সরকার দ্বিচারিতা করছে, ডাবল স্ট্যান্ডার্ড ফলো করছে। বাইরে বলছে ওবিসি সমাজের পক্ষে কাজ করার কথা, আর আইনগত যে লড়াই সেই লড়াই গিয়ে চুপচাপ আছে, টালবানা করছে। আমরা আজকে এখান থেকে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে অতি সত্ত্বর জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে তার কারেকশন করে সেই পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে করে 2 থেকে 3 দিনের মধ্যে সেখানে শুনানি হয় এবং স্টে অর্ডার পাওয়া যায়। যে স্টে অর্ডারটা পেলে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে ছাত্র সমাজে যে ক্ষতি হওয়ার কথা ছিল সেই ক্ষতিটা থেকে ছাত্র সমাজ বেঁচে যায়। ছাত্র সমাজ বাঁচছে মানে হচ্ছে যে সেই ছাত্র ছাত্রীর সাথে যুক্ত গোটা পরিবার। তাহলে 5 লক্ষাধিক মানুষের সার্টিফিকেট বাতিল হয়েছে, তার মানে 5 লক্ষাধিক পরিবার সমস্যায় পড়েছে। সেই 5 লক্ষাধিক পরিবার যাতে সেই তাদের যে কষ্ট, তাদের যে সমস্যা সেখান থেকে মুক্তি পান, আমরা সেই দাবিটাই করছি মুখ্যমন্ত্রীর কাছে। এবার আপনাদের কিছু বলার থাকলে। আপনি বলছেন সরকার উদাসীন, কিন্তু সরকার এটা নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা করেছে। এটা মামলা নয়, এটা রিট পিটিশন, কিন্তু সেই রিট পিটিশনের 2-1টা সংগঠন পার্টি হয়েছে। আপনারা কি পার্টি হবেন? স্পেশাল লিভ পিটিশন হচ্ছে এমন একটা বিশেষ মামলা যে মামলাটায় সুপ্রিম কোর্টকে আমাদের সংবিধান স্পেশাল কিছু পাওয়ার দিয়ে রেখেছে। যে স্পেশাল পাওয়ার বলে সুপ্রিম কোর্ট তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে একটা ফয়সালা দেন, এটাকে বলে স্পেশাল লিভ পিটিশন, SLP। এখন দেখা যায় যে হাইকোর্টের ক্ষেত্রেও এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও প্রায় মামলাতে বা SLPতে বেশ কিছু ত্রুটি থেকে যায়। তো বিচারকেদের সুবিধার জন্য, বিষয়টা তাদের বোঝার জন্য কোর্ট স্বতঃস্ফূর্তভাবে সেই ত্রুটিগুলো চিহ্নিত করে আবার ফেরত দেন, যাতে করে পিটিশনটা সঠিক হয়, বিচারক সহজে বুঝতে পারেন, বোঝার মধ্যে কোনো সমস্যা না হয়। যেমন ধরুন কোনো বানান ভুল, কোনো শব্দ ভুল, কোনো বাক্য ভুল, কোনো তথ্য ভুল, কোনো তারিখ ভুল, এগুলো কারেকশন করে দিতে হয় যাতে করে বিচারকের বোঝার সুবিধা হয়। সেই জন্য SLP করার পরেই 24 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্ট তার রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে যে আপনাদের করা SLPতে এই ত্রুটিগুলো আছে, আপনারা এটা কারেকশন করে দিন। রাজ্য সরকার যদি সত্যি সিরিয়াস হতেন এবং এইটাকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করতেন, স্টে অর্ডার আনাটাকে অত্যন্ত জরুরি মনে করতেন, ওবিসি সমাজের পাশে দাঁড়াতে চাইতেন, তাহলে তড়িঘড়ি করে একটা রাজ্য সরকারের কাছে প্রচুর উপাদান আছে, ম্যানস আছে, তার হ্যান্ডস আছে, তার কোনো সমস্যা নেই। 24 ঘন্টার মধ্যে সেই কারেকশনটা করে সেই কী বলে ডিফিটসগুলোকে রিমুভ করে এটা জমা দিতে পারতেন। এই যে সেই 19 তারিখ, 19শে জুন, আর আজকে হচ্ছে 22শে জুলাই, 1 মাসেরও বেশি এই কারেকশনটা 1 মাসের মধ্যে করতে পারলো না রাজ্য সরকার। আমি বলবো ইচ্ছা করে করলো না। এই যে কারণে বলছি ইচ্ছা করে করলো না, সেই জায়গা থেকে বলছি যে রাজ্য সরকার ওবিসি সমাজের সাথে বঞ্চনা করছে, দ্বিচারিতা করছে, বাইরে মুখে যে কথা বলছে সেই ভূমিকা পালন করছে না। এটা কি রাজনৈতিক বিষয়ের জন্য করছে না আন্তরিকতার অভাব? সরকার যা করে রাজনীতির বাইরে 1 সেকেন্ড চিন্তাও করে না। যা করে রাজনীতির জন্যই করে, মানুষের কল্যাণ করে রাজনীতির জন্য, মানুষের খারাপ করে কল্যাণের জন্য,
মানুষের মাঝে ঝগড়া করায়, করাপশন করায়, দুর্নীতি করায়, যা করে করার জন্য। ফলে এখানে দুটো বিষয় আলাদা নয়। রাজ্য সরকার যা করছে না, তা এক তো হচ্ছে যে রাজ্য সরকারের যারা নিয়ন্ত্রণকারী ব্যক্তি, রাজ্য সরকারের যারা কোর গ্রুপ, রাজ্য সরকারকে যারা পরামর্শ দেন, তারা ওবিসি সমাজের স্বার্থের বিরোধী চিন্তাভাবনা করেন। এইটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে সামনে 2026-এর নির্বাচন আছে। এখন যদি মানুষের উপকারের জন্য কিছু করে থাকি, সামনে করা কিছু রাস্তা থাকবে না, হতে পারে সেই জন্য অপেক্ষা করছেন যে এখন এদিকে ভুলিয়ে ভালিয়ে গেলে রাখি, সমস্যায় ফেলে রাখি, সমস্যা তৈরি করি, সমস্যার মধ্যে ঘুরপাক খাক, নির্বাচন আগে সে সমালোচনা করে দেবো। রাজনৈতিক লোকের সেই করে থাকে। সেটা যাই হোক না কেন, আমাদের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন তৎক্ষণাৎ, তিনি কোন একটা পাবলিক মিটিংয়ে ছিলেন, যে আমরা এই রায় মানি না, আমরা সুপ্রিম কোর্টে যাব এর সুরাহা করতে। সুপ্রিম কোর্টে গিয়েছেন, মানুষকে দেখিয়েছেন আমরা করেছি, কিন্তু তারপরে যেটা জনগণকে জানাননি, জানতে পারছেন না, যেটা আমরা জানাতে চাই জনগণকে, ওবিসি সমাজকে, সেটা হচ্ছে যে 19শে জুনের পরে 1 মাসের বেশি সময় পার হয়ে গেলেও সেই কারেকশানটা করে আমরা সামনের দিকে এগোই, তার পরবর্তী পদক্ষেপের জন্য এগোই, শুনানির জন্য এগোই, সেই কাজটা করেননি। সেটা পরিকল্পিতভাবেই করেননি। বামফ্রন্টের আমলে 40টা পদবি ওবিসি থেকে যুক্ত হয়েছিল এবং তারপরে 37টা তৃণমূল আমলে। কিন্তু যখন হাইকোর্ট রায় দিল, সেখানে বামফ্রন্ট সম্পূর্ণ তৃণমূলের ঘাড়ে দোষটা পাচ্ছে। এটাকে কীভাবে দেখছেন? আমরা ডানফ্রন্ট, বামফ্রন্ট, শ্যামফ্রন্ট, ওইসব ফ্রন্ট বুঝি না। হাইকোর্ট যে কথাটা বলেছে সেটা এরকমই, যে 1993 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার একটা আইন করেছিল রাজ্যের কিছু জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার জন্য। সেই 1994 সাল থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেছিল। এই 66টি জনগোষ্ঠীর মধ্যে 54টি ছিল অমুসলিম ওবিসি জনগোষ্ঠী, 12টি ছিল মুসলিম জনগোষ্ঠী। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন 2010 সালে 1993 সালের আইনের কিছুটা সংশোধন করে, অ্যামেন্ডমেন্ট করে আরও কিছু জনগোষ্ঠীকে ঢোকানো হয়, তালিকাভুক্ত করা হয়। তখন করা হয়েছিল মোট 42টা জনগোষ্ঠী। এই 42টা জনগোষ্ঠীর বেশিরভাগটাই ছিল মুসলিম সমাজের এবং বাকি ছিল অমুসলিম সমাজের। তারপরে 2012 সালে এই তৃণমূল সরকার আইনের আরও কিছুটা অ্যামেন্ডমেন্ট করে। সেই অ্যামেন্ডমেন্ট করার পরে আবার নতুন করে কিছু জনগোষ্ঠীকে তালিকাভুক্ত করে, তখন করেছিল মোট 35টি জনগোষ্ঠীকে। এই আগের 42টি বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন, আর মমতা ব্যানার্জি 2012 সালে করেছিলেন 35টি। এই মোট 77টি জনগোষ্ঠী করা হয়েছে 2009-এর পরে, এবং এইগুলো করা হয়েছে তখন 1993 সালে যে আইন, তার অ্যামেন্ডমেন্ট করার পরে। কোর্ট যেটা বলেছে মূলত যে 1993 সালের আইনের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টগুলোই হচ্ছে ভুল, সেটা সংবিধান বিরোধী, সেটা ঠিকমতো করা হয়নি। সেই কারণে যেহেতু অ্যামেন্ডমেন্টের বলে এদের তালিকাভুক্ত করা হয়েছে, অ্যামেন্ডমেন্টটা ভুল, অ্যামেন্ডমেন্টটাকে বাতিল করে দিয়েছে, ফলে ওই 77 জনগোষ্ঠী বাতিল হয়ে গেছে। ওই 77 জনগোষ্ঠী বাতিল হওয়ার কারণে ওই 77টা জনগোষ্ঠীর যারা সার্টিফিকেট পেয়েছিলেন, তাদের সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে। ফলে এখানে কে কার উপর দোষারোপ করছে সেটা তাদের রাজনৈতিক বিষয়, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে এই 77টি জনগোষ্ঠীকে সেই সুবিধা পাইয়ে দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের, এবং বর্তমান সরকার মুখে সে কথাটা বলছেন। আমাদের প্রশ্ন হচ্ছে সরকার মুখে যেটা বলছেন সেটা কাজ তো করছেন না, এই জায়গাটা আমাদের বক্তব্য। আমরা সরকার কাছে দাবি জানাচ্ছি জোরালোভাবে যে তিনি মুখে যেটা বলছেন সেটা বাস্তবে করে দেখা, ইমিডিয়েট। আজকে সোমবার, 2-3 দিনের মধ্যে ওই এসএলপির কারেকশান করে সুপ্রিম কোর্টে জমা দিক, যাতে করে এই সপ্তাহের মধ্যে আগামী শুক্রবার নাগাদ তার শুনানি হয়। সে ব্যবস্থা করুক, রাজ্য সরকার সেটা পারে। আমাদের কাছে প্রচুর নমুনা আছে, তথ্য আছে। এর আগে অনেক কেসে তড়িঘড়ি করে রাতারাতে গিয়ে রাত 12টা 1টা গিয়ে কারেকশান জমা দিয়েছে, তারপর দিন শুনানি হয়েছে। এটা আমরা সবাই জানি, দেশের সাধারণ মানুষ, এটা ঘটে সব জায়গাতে এমার্জেন্সি ক্ষেত্রে।
আমরা মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিচ্ছি এই দাবি জানিয়ে যে মুখ্যমন্ত্রী যেমন ঘোষণা করেছেন তার ঘোষণার প্রতি বাংলার ওবিসি সমাজ বিশ্বাস করেছেন, তাকিয়ে আছেন। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকার সেই মতো কাজ করে সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে অর্ডার আদায় করে নিয়ে এসে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে ওবিসি সমাজে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা থেকে ওবিসি সমাজকে মুক্ত করবেন। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে একটা দাবিপত্র পাঠাচ্ছি। ভাই মেলে পাঠাচ্ছে। আপনারা কি দেখা করবেন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রীর সাথে আমরা প্রথমত এটা ইমেলে পাঠাবো, মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চাইব। মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিলে অবশ্যই দেখা করব এবং তাকে বলবো আমাদের দাবির কথা। বেশি সংরক্ষণ মানে এখন বাংলাদেশে সংরক্ষণ বিরোধী ওটা নিয়ে একটা ডিবেট হয়েছে, মানে আন্দোলন চলছে। উল্টো দিকে ওটাকে অজুহাত করে এখানে আবার বিজেপি, আরএসএস, কিছু ব্রাহ্মণ্যবাদী তারাও কিন্তু শুরু করেছে এবং তারা বলছে এখানেও সংরক্ষণ বাতিল করা হবে। এবার ওবিসির পারফেক্ট হিসাব কিন্তু আমাদের যতক্ষণ না জাতি গণনা হবে ততক্ষণ পর্যন্ত আসবে না। কিন্তু তাও নির্বাচনের ভিত্তিতে, স্কুলে ভর্তির উপর ভিত্তিতে যেটুকু আছে সংখ্যা সে অনুযায়ী সেটাও পারফেক্ট নয়, কিন্তু তাও এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো সরকারই সেইভাবে উদ্যোগী হয়নি। রাহুল গান্ধী অবশ্য বলেছে আমরা ক্ষমতা এলে এটা করবোই একদম। তো বিষয়টা নিয়ে আপনারা কিভাবে দেখছেন? জাতি গণনা ওপার বাংলার যে কোটা আর এপার বাংলার যে ওবিসি কোটা সেইটা সম্পূর্ণ আলাদা। ওপারের যে কোটা সেটা হচ্ছে যে ওপার যখন পাকিস্তান থেকে স্বাধীনতা আন্দোলন করে তখন স্বাধীনতা সংগ্রামীদের পরিবারদের জন্য কোটা, সেটার বিরুদ্ধে লড়াই চলছে এবং শুধুমাত্র সেই একটা দাবিতেই কিন্তু লড়াই আন্দোলনে চলছে না। এইটা প্রধান হিসাবে আছে, কেন্দ্রীয় দাবি হিসাবে, কিন্তু ওদেশে যে লড়াইটা মূলত চলছে সেটা এই দাবির সাথে সাথে কয়েকটা বিগত নির্বাচনে সরকারের যে কারচুপি, মূলত নির্বাচনের নামে প্রহসন, তার বিরুদ্ধে, ওদেশে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন চাকুরিতে ইন্টারভিউয়ের আগে তাদের বাড়ি বাড়ি গিয়ে গোয়েন্দা দিয়ে তথ্য জোগাড় করা, এই চাকুরি প্রার্থী কোন দলের সাথে যুক্ত, এই সমস্ত বিষয় নিয়ে ওপারে বাংলায় লড়াইটা চলছে। আমাদের এই দেশে ভারতে শুধু ওবিসি সংরক্ষণ নয়, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা অন্যান্য যে সংরক্ষণগুলো আছে সেটা মূলত এই ধরনের সংরক্ষণ নয়। এই সংরক্ষণের সুবিধাটা আছে আমাদের সংবিধানে দেওয়া। সংবিধানে যখন যারা সংবিধানের রচয়িতা এটা দিয়েছিলেন তখন তারা দেখেছিলেন যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ আমরা করতে যাচ্ছি, প্রজাতান্ত্রিক দেশ। গণতন্ত্রের সুফল যদি সমাজের একদম নিচু স্তর পর্যন্ত প্রসারিত করতে হয়, জনগণের গণতন্ত্রের সুফল যদি সমাজের সর্বস্তরে পৌঁছাতে হয়, তাহলে সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকতে হবে রাষ্ট্র ব্যবস্থার সমস্ত স্তরে। এই জায়গা থেকে আমাদের এখানে সংরক্ষণের ব্যবস্থাটা করা হয়েছে। আমাদের দেশে সংরক্ষণ কোনো অর্থনৈতিক কার্যক্রম নয়, এটা দারিদ্র্য বিমোচনের কোনো কর্মসূচি নয়। মানুষের দারিদ্র্য বিমোচনের জন্য আরও অনেক পদ্ধতির কথা, কর্মসূচির কথা আমাদের সংবিধানে আছে। এখানে সংরক্ষণ মূলত হচ্ছে যে সমাজের হাজার হাজার বছর ধরে পিছিয়ে রাখা জনগোষ্ঠীগুলোকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি বিভাগে, প্রতিটি স্তরে তাদের প্রতিনিধিত্বকে সুনিশ্চিত করার জন্য এই সংরক্ষণ। বাকি হচ্ছে যে আমাদের এই রায়টা যদি পড়ি হাইকোর্টের, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে হাইকোর্টের বিচারকেরা একদম মানে পরিকল্পিতভাবে একটা মাইন্ডসেট করে এই বিষয়গুলোকে দেখেছেন।
প্রথমত হচ্ছে যে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ ওবিসি কমিশন যে সমস্ত তথ্য যুক্তি বিবৃতি দিয়েছেন সেইগুলো বিচারকেরা মোটে আমলে নেননি। যারা মামলাকারী তারা যে সমস্ত কথা বলেছেন সেগুলোকেই একতরফাভাবে আমলে নিয়েছেন। দ্বিতীয়ত, তার উদাহরণ আমি দুই একটা দিয়ে বোঝাতে পারি যে আমরা সবাই জানি যে সাচার কমিটির রিপোর্ট আজকে গোটা দেশে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সাচার কমিটির রিপোর্টের ভিত্তিতে ইউনিয়ন সরকার এবং অনেক রাজ্য সরকার অনেকগুলো কর্মসূচি নিয়েছে। সাচার কমিটির যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী অনেকগুলো কর্মসূচি নিয়েছে। অথচ কোর্ট এখানে বলছে যে সাচার কমিটির কোনো সাংবিধানিক গ্রহণযোগ্যতা নেই। কোর্টের ল্যাঙ্গুয়েজটা এরকমই যে দ্যাট রিপোর্ট ডাজ নট হ্যাভ এনি কনস্টিটিউশনাল স্যাংশন অর সাপোর্ট। তাহলে এখান থেকে বোঝা যায় যে ভারতবাসীর মাথা থেকে সাচার কমিটির যে গ্রহণযোগ্যতা গুরুত্ব সেটাকে তারা সরিয়ে দিতে চায়। দ্বিতীয়ত, আমাদের দেশে যে জনগণনা হয় সেখানে আলাদা করে ওবিসি সমাজের সংখ্যা কত সেটা জানার কোনো ব্যবস্থা থাকে না। অর্থাৎ এখানে কাস্ট বেসড কোনো সেন্সাস হয় না। এখানে যে ওবিসির সংখ্যাটা ধরা হয় সেটা 1931 সালের যে জনগণনা, সেই 1931 সালের জনগণনার ভিত্তিতে আমাদের দেশে আমাদের রাজ্যে কত ওবিসি আছে সেটা ধরা হয়। কোর্ট বলছে যে সাচার কমিটি তৈরি হয়েছিল 2005 সালে, 2006 সালে রিপোর্ট জমা দিয়েছে। সাচার কমিটির রিপোর্টকে গ্রহণযোগ্য করে 2010 সালে সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে 1931 সালের জনগণনাকে ভিত্তি করে ওবিসির অন্যান্য কাজকর্ম চলছে, অথচ 2006 সালের রিপোর্টকে মাত্র 4 বছর পরে 2010 সালে আর নেওয়া যাবে না এই যুক্তি দেখাচ্ছে। আরও একটা কথা বলি যে এই যে 77টা জনগোষ্ঠীকে বাতিল করা হয়েছে তার মধ্যে 36টা জনগোষ্ঠী এখনও বর্তমানে কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকায় আছে। তাহলে যে 36টি জনগোষ্ঠী এখনও বর্তমানে কেন্দ্রীয় সরকারের তালিকাভুক্ত আছে তাদেরকেও এখানে বাতিল করা হয়েছে। এবং কোর্ট যে বারবার বলেছে যে সিস্টেম মেনে প্রসিডিউর মেনে করা হয়নি, এই 36টি জনগোষ্ঠীর ক্ষেত্রে রাজ্য সরকার জানিয়েছে যে এই 36টি জনগোষ্ঠীকে কেন্দ্রীয় সরকার ওবিসি তালিকাভুক্ত করেছে। কেন্দ্রীয় সরকার যখন ওবিসি তালিকাভুক্ত করে তখন দুটো সোর্স থেকে তার সুপারিশ নিয়েছে। একটা হচ্ছে মণ্ডল কমিশনের রিপোর্ট আর একটা হচ্ছে কেন্দ্রীয় ওবিসি কমিশনের রিপোর্ট। খুব সঙ্গত কারণে যেহেতু দুটো সোর্স থেকে নিয়ে কেন্দ্রীয় সরকার 36টা জনগোষ্ঠীকে তালিকাভুক্ত করেছে, তাদের বিষয়ে খুব বেশি খোঁজখবর নেয়নি রাজ্য সরকার, তাদের করেছে। তাহলে একই জনগোষ্ঠী এখনও কেন্দ্রীয় সরকারের তালিকাভুক্ত আছে, হয়তো এখান থেকে বাতিল করা হচ্ছে। এইভাবে যদি আমরা দেখি তাহলে এই যে রায়, সেই রায়টাও ন্যায়ের বিরুদ্ধে। প্রসিডিওর ভুলের জন্য কোনো জনগোষ্ঠীকে, কোনো মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে রাখা যায় না। এটা হচ্ছে ন্যায় বিচারের পরিপন্থী রায়। অলরেডি বিভিন্ন স্টেটে কিন্তু ওবিসি মধ্যেই মুসলিমদের সংরক্ষণের বিষয়টা আছে, সেটা নিয়েও কিন্তু বিজেপি বিভিন্ন সময় অবজেকশন করেছিল, তারা পারেনি। যেমন আছে ধরুন কেরলাতে আছে, তামিলনাড়ুতে আছে, বিহারে আছে, সেখানে কিন্তু ওবিসির মধ্যেই মুসলিম পিছিয়ে পড়া সমাজের অংশকে ঢুকানো আছে। বিজেপি মূলত আরএসএসের রাজনৈতিক শাখা। আরএসএসের মূল লক্ষ্যটা হচ্ছে এই দেশের যে মৌলিক কাঠামো আছে সেই মৌলিক কাঠামোকে ধ্বংস করে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা। বিজেপি সেই লক্ষ্যে এগোচ্ছে। হিন্দু রাষ্ট্রের অন্যতম একটা কর্মসূচি হচ্ছে এই রাষ্ট্র থেকে সংরক্ষণের ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়া। ফলে বিজেপির এটা প্রথম থেকে দীর্ঘদিনের একটা ঘোষিত কর্মসূচি
যে তারা যদি সত্যি সত্যি কখনো নিরঙ্কুশ ক্ষমতায় আসে, হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারে, তাহলে এখান থেকে সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেবে। সেই লক্ষ্যে তারা আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছে এবং এখন যেহেতু তারা ক্ষমতায় আছে সেহেতু তারা এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন গড়ে তুলছে, জনমত তৈরি করছে, লেখালেখি করছে। সেই সংরক্ষণ বিরোধী সংরক্ষণ ব্যবস্থাটাকে পুরোটাই তুলে দেওয়ার প্রাথমিক কর্মসূচি হিসাবে তারা বিভিন্ন জায়গায় মুসলিম ওবিসিদের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছে। সেটা তামিলনাড়ুতে করেছে ওবিসি তালিকাভুক্ত। এইটা ওবিসি হওয়ার যে মানদণ্ড, সেই মানদণ্ডে তারা উত্তীর্ণ হয়নি, তাদেরকে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে করা হয়েছে। এই কথাটা মানুষকে বলানোর চেষ্টা করছে বিজেপি। ধন্যবাদ আপনাদের সকলকে।